পাহাড়চূড়ায় স্রোতস্বিনী। সাবিহা ঐশী। পর্ব ৮। অ্যাডমিরাল এস এম আরাফাত রহমান ছেলের নিষ্পৃহ মুখের দিকে তাকিয়ে আছেন। তার কণ্ঠ এবার খানিকটা নরম হয়ে আসল। মুখের ভাবটা সহজ করে বলে উঠলেন, ভুলে যাও একটু আগের কথা, জয়েনিং লেটারটার এক কপি আমার ইমেইলে সেন্ড করে দিও। খানিকটা থামলেন তিনি, পরক্ষণেই আবার বলতে শুরু করলেন, যাচ্ছ কবে, ঠিক করেছ সবকিছু? ইনান দৃষ্টিটা বাইরেই রাখল। তার দাঁতে দাঁত চাপা মুখশ্রী আরাফাত রহমানের চোখ এড়াল না। আরাফাত রহমান ছেলের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য আবারও সশব্দে কেসে উঠলেন, কি বললাম শুনতে পাচ্ছ? ইনান আরাফাত রহমানের চোখে চোখ রাখল। তার মুখ গম্ভীর নীরবতায় ছাওয়া, ঘন ভ্রু দুটো কুঞ্চিত। সিনেমা হচ্ছে নাকি বাসায়? লাইক আমার মনে হচ্ছে বিয়ের পাত্রী আমি, আর দুদিন পরপর বরপক্ষ এসে ঘোমটা খুলে দেখে যাচ্ছে আমাকে। আরাফাত রহমান ঝড়ের পূর্বাভাস পেয়ে টু শব্দটি করলেন না। এই মুহূর্তে চুপ থাকাই শ্রেয় মনে হলো তার কাছে। তোমার কলিগের মেয়েকে ডাকো, বিয়ে করব আমি জাস্ট নাও। কিপ কোয়াইট, এতটা উত্তেজিত হওয়ার মতো কিছু ঘটেনি। আচ্ছা তাহলে আমার অগোচরে বিয়ে করিয়ে দিচ্ছ কখন? এসে দেখব আমার ফার্স্ট নাইটও হয়ে গেছে তোমাদের আলোচনায়, তবুও উত্তেজিত হব না তাই তো? ছেলের লাগামহীন কথাবার্তায় আরাফাত রহমান কিছুক্ষণের জন্য চোখ দুটো খিচে বন্ধ করে পুনরায় বলে উঠলেন, আমি বললাম তো ভুলে যাও, আমি নিজেও বিষয়টা সম্পর্কে অবগত ছিলাম না, তোমাকে তো তোমার পরিবার জোর করেনি কোনো কিছুতে। বাবার সামনে মিনিমাম ভদ্রতাটুকুও খেয়ে ফেলেছ। ইনান জবাব দিল না। চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে চুপচাপ রইল। রাগে তার ভাঁজ পড়া কপালের রগ ফুলে উঠেছে। বাবা ফুপিকে যথেষ্ট সম্মান করি, তুমি যতটা উদাসীন ভাবো আমায় ততটা নই আমি। তোমাদের পারিবারিক আলোচনায় আমার ব্যাপারে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছ আমি বিন্দুমাত্র জানতে পারিনি, অথচ 1 মাসও হয়নি ইলোরার সঙ্গে আমার সম্পর্ক তোমাদের পূর্ণ ইচ্ছাতে এগিয়েছে। আমারই ভুল, আমি সেদিন ডিরেক্ট এনগেজমেন্ট করতে অসম্মতি জানিয়েছি, এখন তোমাদের গিরগিটির মতো রূপ দেখে আমার ড্যামন ইট। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, হচ্ছে না তো আর বিয়েটা, মেজাজ হারিয়ে ফেলো না এ সময়। সামনে অনেক কিছু বাকি। জীবনে বিয়েই কি সব? প্রতিষ্ঠিত হওয়ার প্রথম ধাপে মাত্র পা দিয়েছ। আরাফাত রহমানের কথাগুলো নীরবে শুনল ইনান। বন্ধ করা চোখ দুটো খুলে তার দিকে ঘুরে তাকালো সে। আমি জানি সেটা বাবা, তোমরা মাইন্ডটা কনসেন্ট্রেট করতে দিচ্ছ না। থামো, তোমার ফুপিকে বুঝিয়েছি, সে কিছুটা অবাক হলেও জোর গলায় বলেননি কিছু। তোমার মার কাছে শুনলাম কেঁদেছে। ইনান তার কথায় চুপ করে গেল। কিছুক্ষণ আরাফাত রহমানের দিকে তাকিয়ে থেকে একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। গা এলিয়ে দেওয়া চেয়ারটা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। রুমের বাইরে পা বাড়াতে গিয়ে হঠাৎ কিছুক্ষণের জন্য থেমে গেল। আরাফাত রহমানের দিকে চোখ ঘুরিয়ে সহসা বলে উঠল, পরশু জয়েনিং, কাল রাতের ট্রেনে যাচ্ছি। আরাফাত রহমানের জবাবের অপেক্ষা না করে রুম ত্যাগ করল সে। হাত দুটোতে এবার একটু বেশিই ব্যথা অনুভূত হচ্ছে নওরিনের। দাঁতে দাঁত চেপে একবার ওঠার চেষ্টা করে ধপ করে বসে গেল সে। মাথায় অসহ্য চাপ লাগছে। দুশ্চিন্তায় ভারী চোখ দুটো খিচে দুহাতে মাথা চেপে ধরে সেভাবেই রইল সে। মনের মধ্যে বিদ্যুৎ গতিতে চিন্তা খেলে গেল তার। আরহাম তাকে খুঁজছে, এখানকার কোনো কিছুই চেনে না সে। বিন্দুমাত্র ধারণা নেই আশপাশে কি আছে। এক প্রকার দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে উল্টো পথে ছুটে এসেছে সে। আরহামের কাছে তাকে খুঁজে বের করার কোনো মাধ্যম নেই। মস্তিষ্কে এই চিন্তাটা আসতেই মনেমনে কিছুটা চমকে উঠল সে। অস্থির চোখজোড়া আশপাশে মেলে দেখার চেষ্টা করল। অনেকটা পথ অতিক্রম করে এসেছে। তার মনে পড়ে এই রাস্তা দিয়েই এসে পৌঁছেছে তারা। দৃষ্টিজোড়া সামনে নিক্ষেপ করে দেখল সমান্তরালে একটা পথ চলে গেছে, আর দুটোর একটি ডানে আর একটি বামে। অস্থিরতা বাড়ল যেন তার। এরকম পরিস্থিতির সম্মুখীন সে কখনোই হয়নি। সবসময় দ্রুতগতিতে চলা মস্তিষ্কটা কেমন আচ্ছন্ন হয়ে পড়েছে। বড় বড় শ্বাস ফেলে মাথাটা নিচু করে বসে রইল। দূর থেকে ঘোর ঘোর শব্দ ভেসে আসছে। নওরিন কান খাড়া করে সেই শব্দটুকু শুনল। কোনো কিছু চিন্তা করার শক্তি পাচ্ছে না। মাথাটা কিঞ্চিত নামিয়ে হাতটা মুখের সামনে এনে তাকিয়ে রইল সেদিকে। একসময় খুব নিকট থেকে আচমকা গাড়ি থামার শব্দে আচ্ছন্ন মস্তিষ্ক সচল হয়ে উঠল। নওরিন অনুভব করল কয়েকজোড়া পা এদিকে ধূপধাপ শব্দ তুলে এগিয়ে আসছে। মনে একটা আশঙ্কা উকি দিতে চাইল। অশ্রুসজল চোখ দুটো সামনে নিক্ষেপ করে আবিষ্কার করল তার দিকে একটা মেয়ে এগিয়ে আসছে। নওরিন ওঠার চেষ্টা করে। মেয়েটি যেন এক প্রকার দৌড়েই তার কাছে পৌঁছে গেল। হেই, কি হয়েছে তোমার? আরেহ ইনজুর্ড তুমি? ভয় পেও না, কোনো ক্ষতি করব না তোমার। নওরিন থেমে গেল। মেয়েটি তার সামনে হাঁটু গেড়ে বসেছে। কিভাবে এসেছো এখানে? নওরিন মৃদু ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। আশেপাশে তাকিয়ে ধীরে ধীরে জবাব দিল, নো প্রবলেম, আমি ঠিক আছি। মিথ্যে বলছো, তোমার অবস্থা দেখে মোটেই মনে হচ্ছে না তুমি ঠিক আছো। নওরিন ঠোঁট কামড়ে পা দুটোয় ভর দিয়ে উঠতে চেষ্টা করে। মেয়েটি সেটি প্রত্যক্ষ করা মাত্র তার হাত দুটো বাড়িয়ে তাকে উঠতে সাহায্য করল।
হাত বাড়িয়ে দেওয়া মেয়েটির ভ্রু এবার কিছুটা কুঁচকে উঠেছে। তার মুখাবয়ব দেখে মনে হচ্ছে সে কিছু একটা ভাবছে। নওরিন উঠে পরনের স্কার্ট মৃদু ঝাঁকি দিয়ে ঠিক করে দাঁড়ালো। ধন্যবাদ। আসলে রাস্তা হারিয়ে ফেলেছি এটুকুইয়া। আমি যেতে পারবো। মাহির কপালের ভাঁজটা আরো দীর্ঘ হলো যেন। তুমি আহত, হাত থেকে ব্লিডিং হচ্ছে। পেছনে থেকে এবার আরো কয়েক জোড়া পায়ের সম্মিলিত শব্দ ভেসে আসলো। মাহি উদ্বিগ্ন চোখ মেলে সেদিকে একবার তাকালো। তাদের টিমটাকে দেখা যাচ্ছে। তারা এগিয়ে প্রায় তাদের দুজনের নিকট ছুটে আসছে। তাদের মধ্যে সবার আগের ছেলেটা পায়ের গতি বাড়িয়ে তাদের সম্মুখে এসে দাঁড়ালো। মৃদু হাঁপাচ্ছে সে। নওরিন সামনের মেয়েটির কথায় চোখের কোণে অঝরে ঝরে পড়া অশ্রুর রেখা বামহাতের উল্টো পিঠ দিয়ে মুছতে চেষ্টা করল। ঘন ঘন ঢোক গিলছে সে। সামনের অপরিচিত মেয়েটিকে নিজের বয়সী মনে হলেও ঠিক ধাতস্থ হয়ে উঠতে পারছে না। গালে মুখে হাত দিয়ে অশ্রুর অস্পষ্ট রেশ মুছে তার দিকে ঘুরে তাকালো। সামনের পদধ্বনি তার কানে এসে পৌঁছেছে। মাহির পাশে এসে দাঁড়ানো লম্বামতো ছেলেটি সামনের এলোমেলো রূপে দাঁড়ানো মেয়েটির মুখের দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমভাবে চমকে উঠল। অপ্রত্যাশিত কিছু দেখে মানুষ যেভাবে ছিটকে যায় সেভাবে কিছুটা পিছিয়ে গেল সে। বুকের মাঝে হঠাৎ করে একটা অপরিচিত অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠতে চাইল তার। অস্ফুট স্বরে সেখান থেকেই ছেলেটি প্রায় চিৎকার করে উঠল। নওরিন। পরিচিত একটা কণ্ঠস্বর কানে বেজে উঠতেই নওরিন তড়িৎ গতিতে সামনের দিকে ফিরে তাকায়। সামনের দৃশ্যে তার মুখের রং পাল্টে যায়। বিস্ময়াভিভূত হয়ে শুধায়, মাহদি। তার অস্পষ্ট স্বর ওপাশের ছেলেটির কানে পৌঁছালো কিনা বুঝতে পারল না সে, মুহূর্তেই আবিষ্কার করল ছেলেটি তার দিকে নিষ্পলক চেয়ে দ্রুতগতিতে এগিয়ে আসলো। চওড়া হাত দুটো দিয়ে মুহূর্তেই নওরিনের আহত প্রায় হাত দুটো মুঠোয় পুরে বড় বড় দৃষ্টি মেলে অস্থির হয়ে কিছুটা ঝাঁকি দিয়ে প্রশ্ন ছুড়ল। তোর চোখে পানি কেন নওরিন? এখানে কিভাবে এলি? কাঁদছিস কেন তুই লিডার? কি হয়েছে? নওরিন হয়ে কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলল। বিস্ময়ের ঘোর এখনো কাটাতে পারেনি। চোখ কাঁপছে তার। পাশে থাকা মেয়েটি তাদের দুজনের অনাকাঙ্ক্ষিত আচরণে বিমূঢ় হয়ে পড়েছে। এই মুহূর্তে কি করা উচিত বুঝে উঠতে পারছে না সে। নওরিন তার আহত হাত দুটো মাহদির হাতের মুঠোয় আবিষ্কার করে স্তব্ধ হয়ে গেল। তৎক্ষণাৎ কানের কাছে পুনরায় আরেকটি জিপের সজোরে ব্রেক কষার শব্দ এসে বাজল। নওরিন অজান্তেই চমকে উঠল। এই জিপের শব্দ সে চেনে। অবচেতন মন সহসা বলে উঠল আরহাম। চলবে। পাহাড়চূড়ায় স্রোতস্বিনী। সাবিহা ঐশী। পর্ব 37 কপি নিষিদ্ধ। রুমের দরজা এখনো সেভাবেই খোলা। চোখ দুটোতে নানা চিন্তা এসে ভিড় করেছে। আনমনে কিছু একটা ভাবতে ভাবতে কয়েক পা এগিয়ে রুমে প্রবেশ করল ইনান। তার দৃষ্টি অসহিষ্ণু। মুখ দেখে অনুমান করা যায় মেজাজটা খুব একটা ভালো নেই তার। হাতে ফোন ধরা অবস্থায় পেছনের পদশব্দ পেয়ে চমকে সেদিকে ঘুরে তাকায় ইরা। তার চোখ মুখ থেকে ভাবুক দৃষ্টিটা এখনো যায়নি। ভ্রু দুটো সমান্তরালে সামনে এসে পড়া ইনানের দিকে খানিকটা থতমত খেয়েই তাকায়। সামনের নারীমূর্তি অবলোকন করে ইনানের কপালের ভাঁজটা অপরিবর্তিতই থাকল। এগিয়ে তাকে অতিক্রম করেই সরু গলায় আদেশ ছুড়ল। টায়ার্ড রুম থেকে যেতে পারো। ইরা তার স্পষ্ট আদেশ সুলভ কণ্ঠে খানিকটা নড়েচড়ে দাঁড়ায়। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিল। তার মন ভীষণভাবে আকুপাকু করছে কিছুক্ষণ আগে ফোন করা মেয়েটির সম্পর্কে জানার জন্য। ইনানকে কি এ সম্পর্কে বলবে সে? কেমন যেন অদ্ভুত একটা কৌতূহল উকি দিচ্ছে বারবার। ইনান তার জবাবের অপেক্ষা না করে পুনরায় জোর গলায় বলে উঠল, আই নিড টু সাম রিল্যাক্স। শুনতে পেলে না? এত স্লো কেন তুমি ভাই? ইনানের সম্বোধনে ইরার চোখ দুটো ছানাবড়া হয়ে উঠল। ভাই দ্রুত ঢোক গিলে ইনানের দিকে দৃষ্টি মেলে জবাব দিল, কফি করে দেই? ভালো লাগবে, আপনার আম্মা বলেন আমার কফিটা মোটামুটি দারুণ হয়। ইনান উল্টো দিকে মুখ ঘুরিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তার সত্যি সত্যিই মাথাটা ধরে এসেছে। ঠিক আছে, এক কাপ। ইনানের প্রত্যুত্তরে ইরার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। উদ্বেগ অনিশ্চয়তার রেশটা মুহূর্তেই কেটে গিয়ে ঝলমলে হয়ে উঠল তার গোটা মুখ। তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে বাইরের দিকে পা বাড়ালো সে। ঠোঁটে তার লজ্জামিশ্রিত হাসি। হৃদয় থেকে খুব করে চাওয়া বহুল আকাঙ্ক্ষিত জিনিসটি যখন পারিপার্শ্বিকতার জেরে আকাশের চাঁদের মতো দুর্লভ হয়ে পড়ে, সমস্ত আকুতি হৃদয় কাঁপানো অনুযোগ দলে গিয়ে ধরাছোঁয়ার ঊর্ধ্বে উঠে যায়, তখন বোধ হয় এই সমস্ত ফিকে হয়ে যাওয়া অনুভূতিগুলো দীর্ঘ সময়ের জন্য স্থবির হয়ে যায়। অশান্ত হৃদয় একরোখা মন তখন বুঝতে শেখে পৃথিবীতে মানিয়ে নেওয়া বলেও একটা শব্দের অস্তিত্ব আছে। বহুদিন ধরে লালন করা সেসব আবেগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে বাস্তবতার স্পষ্ট নিষ্ঠুর বার্তা দিতে ব্যস্ত। তবুও কোথাও যেন চিনচিনে ব্যথারা মাথাচাড়া দেয়। নির্বেই নিষিদ্ধ কিছু ইচ্ছারা উকি দিয়ে প্রকাশ হওয়ার ইচ্ছা পোষণ করে। এত সব ধরাবাঁধা নিয়মের পরোয়া আর সেই ইচ্ছেরা করে না। যাকে এক নজর দেখার জন্য এত ছটফটানি, চিকন কণ্ঠস্বরটা এক মুহূর্ত শোনার জন্য এত অপরিসীম আকাঙ্ক্ষা, তাকে অপ্রত্যাশিতভাবে এতটা অনুভব করার সুযোগ যে অলক্ষ্যে লেখা হয়ে গিয়েছিল তা ব্যাকুল মানবহৃদয় বিন্দুমাত্র কল্পনা করেনি।
মাহদির চোখমুখে তাই সে অপ্রত্যাশিত জিনিসের বেহাল এলোমেলো দশায় প্রবল উদ্বেগ। তার অস্থির কণ্ঠের প্রত্যুত্তরে যখন দেখল সামনের মানবীটির মধ্যে তেমন হেলদোল দেখা গেল না, বরং তার বিস্মিত দৃষ্টি তাকেই ঘিরে রেখেছে, তখন মাহদি যেন আরও অধৈর্য হয়ে পড়ল। অশ্রুসজল চোখের নিমিত্তে তার বহুদিন ধরে জমানো অব্যক্ত অনুভূতিটুকু বেরিয়ে আসতে চাইল। নীরবতায় সে হাত দুটো ছেড়ে তরুণীটির দু কাঁধ ঝাঁকিয়ে আবারও অস্থির চিত্তে প্রশ্ন ছুড়ল, এই অবস্থা কেন তোর? জবাব দিচ্ছিস না কেন? নওরিন বারদুয়েক চোখের পলক ফেলে সচকিত হয়ে উঠল। সামনে পাগলপ্রায় অবস্থায় মাহদির কার্যকলাপে তার হুঁশ ফিরে আসতেই তোরাক করে তার হাতটা ছাড়িয়ে নিতে উদ্যত হয়। মাহদি তার কাঁধ আষ্টেপৃষ্ঠে ঝাপটে রেখেছে। নওরিন সেদিকে লক্ষ্য করে, এবার ভয়ার্ত দৃষ্টি মেলে মাহদির চোখে চোখ রাখে। কিচ্ছু হয়নি, ছাড় মাহদি, আমি। তোর চোখে পানি কেঁদেছিস তুই? নওরিন বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। আহত প্রায় হাত দুটো দিয়ে মাহদির থেকে কাঁধ ছাড়িয়ে নিতে চায়। তার অসহিষ্ণু দৃষ্টি এবার সামনের ছেলেটির ওপর নেই। সজোরে জিভ থামার শব্দ স্পষ্টত তার কানে এসে পৌঁছেছে। মনেমনে ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠল সে। মাহদি পূর্বের ন্যায় পাল্টা প্রশ্ন করে যাচ্ছে। নওরিন সেদিকে খেয়াল করে জবাব দেওয়ার আগেই আবিষ্কার করল কিছুদূর থেকে অসম বুটের দৃঢ় শব্দ ভেসে আসছে। নওরিন চোখ দুটো খিচে বন্ধ করে পেছনে ফিরে তাকাতে চেষ্টা করে। মাহদি এ যাত্রায় তার অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলে দেওয়া কাজে খানিকটা কুণ্ঠিত হল। সরু কাঁধটা ছেড়ে দাঁড়ালো সে। চোখ মুখে নানা প্রশ্নের আনাগোনা। নওরিনের এমন অস্থির নড়াচড়া যেন তার ধৈর্যের বাঁধকে আরও ভঙ্গুর করে ফেলছে। সাদা ধবধবে মুখশ্রী কেমন অশ্রুর তোড়ে লালচে। লিডার। মাহদির গাঢ় কণ্ঠের সম্বোধনে উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে তার মুখের দিকে তাকায়। আহত হাতটা এখনো মাহদির শক্ত মুঠোয়। দাঁতে দাঁত চেপে ব্যথাতুর কণ্ঠে তৎক্ষণাৎ শুধায়, মাহদি, হাতটা ছাড়। তার গলার আওয়াজ অস্পষ্ট। মনে হচ্ছে অনেক কষ্টে শব্দগুলো উচ্চারণ করছে সে। চোখ দুটো সংকুচিত করে সামনে তাকায়। মাহদি তার দৃষ্টি অনুসরণ করে না। তার চোখ এখনো একভাবে স্থির। সম্মুখের তরুণীরা গোটা মুখাবয়বে। দুনিয়ার আর সব সে অবলীলায় ভুলে বসেছে। আরহাম এক প্রকার দ্রুতগতিতে রাস্তার পাশে থামানো জিপটা থেকে নামল। তার শ্বাস ভারী হয়ে এসেছে। রাগে ফর্সা প্রশস্ত কপালের রগ লালবর্ণ হয়ে ফুলে ফেপে উঠেছে। নওরিন অনুভব করে ক্রমশ এগিয়ে আসছে বুটের শব্দটা। এক পর্যায়ে তার আধো আধো দৃষ্টিতে পরিলক্ষিত হল ঠিক মাহদির পেছনের দিকটা থেকে দীর্ঘদেহী যুবকটির অবয়ব। সেদিকে তাকিয়ে মুহূর্তেই বিদ্যুৎ গতিতে চমকে উঠল সে। গায়ের ব্লেজারটি নেই। দেহসৌষ্ঠব্যে পাতলা হোয়াইট শার্টটা আটসাট হয়ে আছে। সেদিকে চেয়ে নওরিনের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হারে ওঠানামা করে। আরহাম সামনের দৃশ্যে স্থির দৃষ্টিতে তাকিয়ে পূর্বের ন্যায় দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে। কপালে ঘামের রেখা স্পষ্টত। ভ্রুযুগল অসমভাবে কুঞ্চিত। চোখ মুখের চিরায়ত শান্ত ভাবটা নেই। নওরিনের ক্ষীণ দৃষ্টি আরহামের তীরের ফলার মতো দৃষ্টিতে বিদ্ধ হল। তার লালচে মুখাবয়বে চোখ পড়তেই নওরিনের চেহারায় ভয়ার্ত রেখা ফুটে ওঠে। হাত দুটো মাহদির মুঠো থেকে ছাড়ানোর জন্য সর্বশক্তি দিয়ে হ্যাঁচকা টান দিল সে। পাথর মুখ করে আরহাম ঠিক তার কয়েক হাত দূরত্বে এসে দাঁড়ালো। নওরিন, কেন এমন করছিস? তোর এমন অবস্থা কি করে হয়েছে? কথা বলছিস না কেন? অদ্ভুত। আমি জিজ্ঞেস করছি তোকে কি হয়েছে? কর্ণকুহরে মাহদির গলার অস্থির স্বর প্রবেশ করতেই তৎক্ষণাৎ তারই পেছনে থেকে আরহামের ঠান্ডা শীতল কণ্ঠস্বর ভেসে এলো। স্রোতস্বিনী। সেই ভরাট কণ্ঠের সম্বোধনে নওরিনের হৃদয় ধক করে উঠল। আচমকা অপ্রত্যাশিত অচেনা গলার স্বরে মাহদি নওরিনের ধরে রাখা ডানহাতটা আলগা করে তড়িৎগতিতে মাথাটা পেছনে ঘোরায়। নওরিন বিন্দুমাত্র কালক্ষেপণ করে না। মুহূর্তেই ঠোঁট চেপে চোখ দুটো বন্ধ করে দৌড়ে সামনে এসে দাঁড়ানো পুরুষটির বুকে ঝাঁপিয়ে পড়ল। আরহামের সুদৃঢ় বাহুডোরের সংস্পর্শে তার অবিরাম ধারায় নীরবে চোখের কার্নিশে বেয়ে পড়া অশ্রুগুলোর ভাষা সরব হল। ফুপিয়ে সশব্দে কেঁদে উঠল সে। বুকের নিদারুণ টিপটিপ শব্দ এখনো থামেনি। আরহামের রাগত শক্ত চাহনি। ডান হাতটা দিয়ে বুকে ঝাঁপিয়ে পড়া নওরিনের পাতলা কোমরটা জড়িয়ে ধরল। আরেক হাতে শক্ত করে সাবধানে তার বুকে এলিয়ে দেওয়া নওরিনের গালটা স্পর্শ করল। সে কেঁদে যাচ্ছে। আরহাম বাধা দিল না। কয়েক মুহূর্ত ঠিক এভাবেই অতিবাহিত হল। ধীরে ধীরে আরহাম তার গাল থেকে হাত সরিয়ে সামনে দৃষ্টি নিক্ষেপ করে। সম্মুখে দাঁড়ানো প্রশ্নবোধক দৃষ্টিতে দুজন তরুণ তরুণী। ছেলেটি ঠিক তাদের দুজন বরাবর দাঁড়িয়ে। তার পাথর মুখ তাদের দুজনের ওপর নিবন্ধ। চোখ দুটোতে অস্বাভাবিক তীব্র দৃষ্টি। সেই দৃষ্টি এসে মিলিত হলো আরহামের শক্ত চোখে। ধীরে ধীরে ছেলেটির চোখ মুখে বিস্ময় ফুটে উঠে হঠাৎ করেই চেহারার সমস্ত উজ্জ্বলতা দপ করে নিভে গেল। চাতক পাখির মতো তার সমস্ত কৌতূহল আকাঙ্ক্ষা যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেল তার। সম্ভবত সে বুঝতে পেরেছে সামনের যুবকটির সঙ্গে মেয়েটির সম্পর্ক। বেশ কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতা ফুরে এবার আরহামের শীতল স্বর ভেসে আসে। এভাবে অচেনা জায়গায় ছুটে আসার স্পর্ধা পেয়েছ কোথায়? ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া অ্যাবাউট মাই কন্ডিশন?
ছোট বাচ্চা তুমি? এতটা ছেলেমানুষি কবে থেকে শিখেছ? অস্বাভাবিক ঠান্ডা কণ্ঠের ধমকে সামনের দুজনের দৃষ্টি তাদের ওপর আরো উৎসুক ভরে নিবন্ধ হল। নওরিন মাথা তোলে না। আরহামের বুকের কাছের শার্ট শক্ত করে দুহাতে খামচে ধরল। তার ফোপানোর শব্দ থামেনি। আরহাম বামহাতের 2 আঙ্গুল দিয়ে কপালের একাংশ চেপে ধরে রাগ সংবরণ করার চেষ্টা চালায়। লালাভ মুখশ্রীর রেশ খুব একটা পরিবর্তন ঘটে না তাতে। বড় বড় করে শ্বাস ফেলে দাঁতে দাঁত চাপল আরহাম। একদম স্টপ, আমি কিছু বলেছি। নওরিন এযাত্রায় কেঁপে ওঠে। আরহামের বুকের কাছটায় ঠেকানো মাথার অগ্রভাগ তোলার মৃদু চেষ্টা করে। ঠোঁটজোড়া তিরতির করে কাঁপছে কিছু বলার জন্য। অস্ফুটে তার মুখ থেকে কান্নাভেজা ভাঙা ভাঙা কণ্ঠস্বর ভেসে আসে। আমি সরি। আমি নিজের মাঝে ছিলাম না। আপনি। আরহামের অশান্ত উদ্বেলিত মন তার কান্নারত স্বরে কিছুটা সুস্থির হয়ে আসে কিনা তা বাইরের শীতল গাম্ভীর্যে বোঝা দুষ্কর। শক্ত চোয়াল তুলে সে আবারও সামনে দৃষ্টি নিক্ষেপ করে। হিসহিসিয়ে শুধায়, হু ইজ হি? পরপর স্পষ্ট কণ্ঠে ছোড়া প্রশ্নের জবাব দিতে গিয়ে নওরিন খানিকটা কালক্ষেপণ করে ফেলে। বিক্ষিপ্ত মস্তিষ্কে নানা ভাবনা এসে জড়ো হচ্ছে। বাড়তি কিছু ভাবতে পারছে না সে। আরহাম তার নীরবতায় ভ্রুযুগল পূর্বের ন্যায় কুঞ্চিত করে শুধায়, তাদের চেনো? সামনে বেশ কয়েকটা পদশব্দের জোরালো ধ্বনি কানে এসে লাগছে। জিপের ওপর দণ্ডায়মান তারা কৌতূহল দমাতে না পেরে একে একে বেরিয়ে এসেছে। প্রায় ছুটেই 4 জন এগিয়ে ভিড় করল তাদের সম্মুখে। তাদের প্রত্যেকের মুখে প্রশ্নবোধক চিহ্ন। সামনের ঘটনা সম্পর্কে কিঞ্চিত ধারণাও তাদের মাঝে নেই। মাহি মাহদিকে শটান হয়ে দাঁড়িয়ে নীরবতার ভূমিকায় দেখে কৌতূহলটা আরও বাড়ল। ধূপধাপ শব্দ তুলে একে একে এসে দাঁড়ালো তাদের নিকট। নওরিন আরহামের প্রশ্নে মাথা উপরনিচ করে, যার অর্থ সে তাদের চেনে। সাগ্রহে এগিয়ে আসা সকলের দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে এনে আরহাম কিছু একটা আন্দাজ করে। তাদের সকলকে উৎসুক চোখ। আরহাম পরিস্থিতি বুঝতে পেরে নওরিনকে এক হাতে উল্টো দিকে ঘুরিয়ে সকলের থেকে আড়াল করে নিল। গলায় অসমভাবে ঝুলে থাকা স্কার্ফটা বাম হাতে তুলে একটানে তার সারা শরীর মাথায় পেঁচিয়ে দিল। নওরিনের শ্বাস কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। মাথা তুলে আরহামের চোখে চোখ রাখল। আরহাম ফিরে তাকালো না তার মুখের দিকে। দ্রুত ঠিক সেভাবেই তাকে পেছনে থেকে ফেরালো। ছেলেমেয়েগুলোর মধ্য থেকে একজন এগিয়ে এসেছে। হোয়াট হ্যাপেন্ড মাহি? এনারা কারা? তোরা এমন স্ট্যাচু হয়ে আছিস কেন? মাহি সেদিকে মুখ তুলে তাকাতেই তাদের জিপ থেকে ড্রিভারের পাশে বসা গাইড করা লোকটি হন্তদন্ত হয়ে ছুটে আসলো। তার মাথার ক্যাপ হাতে ধরা। রোদের আভায় মাথার টাকটা চকচকে করে উঠেছে। স্যার সরি স্যার, বাংলোতে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেছে আমাদের, দুঃখিত স্যার, আমাদের সঙ্গে লজে পৌঁছানোর কথা স্যার। সামিনা ম্যাডাম আমাকে অনেক আগেই ইনফর্ম করেছেন। অনেক কষ্ট করেছেন আপনারা। আসুন। গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে। বিনীত ভঙ্গিতে তার বলা কথাগুলোর রেশ মিলিয়ে যেতেই আবেদ থাচির কণ্ঠস্বর ভেসে এলো। সে এসেছে। তার দুহাতে লাগেজ। রাস্তার ওপাশে থামানো তাদের জিপের দিকে যেতে যেতে তার উপস্থিতি জানান দিল। স্যার, ক্যাম্পে পৌঁছানোর জন্য আজকের সর্বশেষ ট্রিপ এটাই। আপনাদের জন্য ম্যাডাম বরাদ্দ করে দিয়েছেন। চলুন। তাদের প্রত্যুত্তরে আরহাম মৃদু সম্মতি সূচক মাথা নাড়ল। আতিফ তনুর মুখ থেকে এখনো হতভম্ব ভাবটা কেটে ওঠেনি। তাদের উদ্দেশ্যে ড্রাইভার জোর গলায় হাত ছাড়লে সেদিকে তাকিয়ে কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করল তারা। গাড়ির উদ্দেশ্য এগিয়ে যাওয়া যুগলের দিকে আবারও তাকালো। এতক্ষণের তাদের আচরণে মোটামুটি বুঝে এসেছে যে এরা ঊর্ধ্বতন কেউ অথবা ক্যাম্পের পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের। আতিফ তনুর দিকে তাকিয়ে কিছুটা ফিসফিস কণ্ঠে বলে উঠল, এনারা কি আমাদের সঙ্গেই লজে ফিরবে নাকি? মনে তো হচ্ছে কাপল। সম্ভবত। তবে সঙ্গের সাদা শার্ট পরা ছেলেটা একটা জিনিস ভাই দেখ, হাঁটার স্টাইল দেখে তো মনে হচ্ছে ডিফেন্সের কোনো অফিসার। উফাফ, এত ড্যাশিং যুবক তো জিন্দেগিতেও দেখিনি। তোর মতো ক্যারেক্টার ঢিলাও আমি জিন্দেগিতে দেখিনি। কেন? সঙ্গে যে একটা মেয়ে আছে সেটা চোখে পড়ছে না? থামো যদি। না মানে? বোনও তো হতে পারে। উত্তর দিয়েই তনু পাশে আতিফের দিকে চোখ টিপে তাকায়। আতিফ তা প্রত্যক্ষ করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। বল বউ ইডিয়ট। তাদের ফিসফিসিয়ে চলা আলোচনা মাহির করা গলায় স্তিমিত হয়। গাড়িতে চল, ফুসুর ফুসুর করা বাদ দে। চিনিস ওদের? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। মাহি আতিফের প্রত্যুত্তরে খুব ধীরে ধীরে মাথা উপরনিচ করে। তা দেখে বাকি দুজনের মুখ বিস্ময় ছেয়ে যায়। সেদিকে লক্ষ্য করে মাহি ডানহাতের তর্জনী মুখের কাছে এনে ইশারায় তাদের থামতে বলে। চিৎকার করে ওঠার পূর্বমুহূর্তে তনু থেমে যায় তা দেখে। সাথে ক্যামের হাতে নেমে আসা কৌশিক হৃদয় সবটা দেখে গাড়ির উদ্দেশ্য ফিরে গেছে। আতিফ তাদের ইশারা করে গাড়ির দিকে যেতে। কিছু একটা মনে পড়তেই তনু তোরাক করে ঘুরে তাকায় পেছনে দিকে। মাহদি। অস্ফুট স্বরে আওড়াতেই পাশের আতিফ আর মাহিরও নজরে আসে বিষয়টি। পেছনে ফিরে তাকিয়ে আবিষ্কার করে মাহদি এখনো সেখানটায় দাঁড়ানো। ভ্রু কুঁচকে আসে তাদের।
মাহি কিছু একটা ভেবে তাদের দিকে তাকিয়ে দ্রুত বলে উঠল, তোরা গাড়িতে গিয়ে বসো, আমি ডেকে আনছি ওকে। তাদের জবাবের অপেক্ষায় না থেকে দ্রুতপায় পেছনের দিকে দৌড়ে আসে মাহি। এগিয়ে নিকটবর্তী হয় তার। মাহদির মুখ উল্টো দিকে ঘোরানো। মাহি সাবধানে তার কাঁধে হাত রাখল। কিছুটা চমকে উঠল বোধ হয় মাহদি। তবে হাতের স্পর্শ বুঝতে পেরে উতলা হল না। মাহি এক প্রকার জোর করেই তার দিকে ঘুরল। মাহদি চল, জিপ ছেড়ে দিচ্ছে। এখানে কি? তার কণ্ঠস্বর সহসাই থেমে যায়। মাহদির মুখের দিকে তাকিয়ে তার চোখ দুটো ছানাবড়া হয়ে উঠল। মাহদি, তোর চোখ মুখ এমন লাগছে কেন? ওপাশ থেকে কোনরূপ প্রত্যুত্তর না পেয়ে মাহি এবার কিছুটা দমে গেল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করল তাদের মাঝে। নাক টেনে মাহি ধীরে ধীরে আবারও প্রশ্ন ছুড়ল, মাহদি, এই মেয়েটাই নৌরিন, তাই তো? মাহদি তার কথায় কিছু সময়ের জন্য চমকে মাথা তুলে তাকালো। তার চোখ দুটোতে অপরিসীম অসহায়ত্ব। তবে মুখ দিয়ে কোনো কথা বেরোল না। মাহির সেদিকে তাকিয়ে বড্ড মায়া লাগে। গলাটা ভিজিয়ে সে মাহদির কাঁধটা থেকে হাত নামালো। আমি জানি খুব অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতিতে পড়ে গেছিস তুই। তুই ভেঙে পড়িস না। আমার কথা শোন। মাহির কথা শেষ হয় না তার আগেই মাহদি তার হাতটা সরিয়ে দিয়ে সামনে ঘুরে গাড়ির অভিমুখে পা বাড়ায়। মাহি তার আচরণে প্রথমে কিছুটা হতচকিত হয়ে পড়ে। পরক্ষণে সম্বিত ফিরে পেয়ে পিছু পিছু সেও হাঁটা দিল। ড্রাইভার হর্ন বাজাচ্ছে তাদের উদ্দেশ্যে। গাড়ির নিকটবর্তী হতেই গিটারের টুংটাং শব্দও ভেসে এলো। কৌশিকরা আবারও সুর তুলেছে। খানিকটা সহজতা ফেরানোর চেষ্টা তাদের। 8 সিটের বিশাল হাইল্যান্ডার জিপের প্রথম সারির দুটো সিটে তারা দুজনে বসেছে। নওরিনের হাত পা এখনো কাঁপছে। ধাতস্থ হতে বেশ সময় লাগছে। পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠতেই কেমন অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছে সে। আরহামের মুখের দিকে তাকানোর চেষ্টা করে, তার দিকে মাথা তোলে। গাড়িতে এবার সকলে একে একে প্রবেশ করছে। আমার ক্লাসমেট সে। একসাথে পড়েছি, বাকিরা সম্ভবত ভিন্ন সেকশনের। ক্যাম্পাসে দেখেছি। ডোন্ট ট্রাই টু গিভ অ্যানি এক্সকিউজ, তোমাকে প্রশ্নবিদ্ধ করছি না তাদের ব্যাপারে। রিল্যাক্স। আরহামের প্রত্যুত্তরে নওরিন থমকে যায় খানিকটা। তার কণ্ঠের বিশালতা অনেকখানি। অনুভব করছে সে। শীতল ব্যবহারে অভিমান কিংবা কঠোরতাটুকু বেশ স্পষ্ট। নরম ফোমের বিলাসবহুল বেডের ওপরে পা থেকে মাথা পর্যন্ত কমফোর্টার মুড়িয়ে শয্যাশায়ী ইলোরা আনা। অ্যাডমিরাল মোস্তফা কামাল একবার মেয়ের রুমে ছুটছেন, আরেকবার কানে ফোন গুজে হ্যালো হ্যালো করতে করতে বাইরে ছুটছেন। রীতিমতো হাঁপিয়ে উঠেছেন তিনি। প্রায় দুদিন পরপর মেয়ের চিন্তায় তার প্রাণ ওষ্ঠাগত। শিয়েরে বসা তাদের ব্যক্তিগত ডাক্তার রোমানা তার ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালেন। যার অর্থ এখন যাবেন তিনি। মোস্তফা কামাল এগিয়ে আসলেন। মেয়েকে না খাইয়ে তো দুর্বল করে ফেলেছেন মোস্তফা স্যার, এত স্পর্শকাতর শরীরে তো অসুখ বাঁধবেই। আপাতত একটু তাপমাত্রা কমেছে, তবে আশানুরূপ নয়। মেডিসিনগুলো দ্রুত আনিয়ে নিন। চিন্তিত মুখে রোমানার থেকে প্রেসক্রিপশনটা হাতে নিলেন মোস্তফা কামাল। উদ্বিগ্ন দৃষ্টি মেলে জবাব দিলেন, তার অনিয়ম রুখতে আমি পুরোপুরি ব্যর্থ রোমানা। এত স্ট্রেস নিতে পারছি না আর। ওর চোখ মুখ শুকনো। আগেরবার তো কি হাসি খুশি চঞ্চলা দেখে গিয়েছিলাম। এই বয়সে এত দুশ্চিন্তা কিসের? সব বিষয়ে অতিরিক্ত সেন্সিটিভ। মায়ের মতো হয়েছে, খেয়াল তো রাখছিই যতটা সম্ভব। মোস্তফা কামালের ম্লান দৃষ্টি দেখে রোমানা কিছুটা সহানুভূতির নজরে আবারও আপাদমস্তক কম্বলে ডুবে থাকা তরুণীটির অবয়বে ফিরে তাকালো। আসছি স্যার, জরুরি হলে অবশ্যই ইনফর্ম করবেন। রোমানা বিদায় নেওয়ার পর মোস্তফা কামাল দরজাটা চাপিয়ে মেয়ের শিয়েরে এসে বসলেন। বেদনাবিধুর মুখে তাকালেন একবার। একটু ভালো লাগছে মা? জবাব আসলো না। মোস্তফা কামাল মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে উঠে দাঁড়ালেন। দরজার অভিমুখে পা বাড়াতেই তারস্বরে পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোন বের করে নজর বুলাতেই একটা ছোট শ্বাস ফেললেন তিনি। আবারও মেয়ের দিকে ফিরে আসলেন। পূর্বের ন্যায় ডাকলেন। ইলোরা সাড়া দিল না। তার অবস্থা মৃত মানুষের চেয়ে কম লাগছে না। মোস্তফা কামাল এবার কমফোর্টারের এপাশে বেরিয়ে থাকা ইলোরার হাতের মুঠোয় ফোনটা ধরিয়ে দিলেন। ইনান ফোন করছে, কলটা রিসিভ করে কথা বলো, আমি পাশের রুমে আছি, কোনো ভয় নেই। ধীরে ধীরে পা দুটো বাড়িয়ে সেভাবেই বেরিয়ে গেলেন তিনি। জ্বরের তীরতায় গরম নিঃশ্বাস হাতের ওপর এসে পড়ছে। মুঠোয় ফোনটা পুড়ে দেওয়াতে কেমন হাতে ঠান্ডা অনুভূত হয়। বন্ধ চোখের পাপড়িজোড়া কাঁপছে। খুলল না চোখ দুটো। সেভাবেই ফোনটা নিজের কাছে আনল। কেঁপে কেঁপে ভাইব্রেট হয়েই যাচ্ছে। ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক করে ইলোরা ফোনটা অবলীলায় মাথার পাশে রাখল। কম্বলটা আরও দৃঢ়ভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে হুহু করে নিঃশব্দে কেঁদে উঠল সে। অসহ্য যন্ত্রণা হচ্ছে হৃদয়। মনে হচ্ছে কেউ হৃৎপিণ্ডটা জ্বালিয়ে দিচ্ছে। কান্নার তোড়ে মুহূর্তেই নরম বালিশটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে উঠল। শরীরটা আরও নিস্তেজ হয়ে আসছে। বড় বড় করে শ্বাস ফেলল ইলোরা। চোখ দুটো বুজেই ধীরে ধীরে শান্ত হওয়ার চেষ্টা করে সে। ফোনটা ক্রমাগতভাবে বাজতে বাজতে থেমে এলো এ যাত্রায়। আধো আধো জ্ঞানে তা নীরবে লক্ষ্য করল।
কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না। মাহদিরা যখন গাড়িতে ফিরে এলো তখন গাড়ির ভেতরের অবস্থা বেশ স্বাভাবিক। সকলের মুখের আয়েশি ভাবটা পুনরায় এসে বসেছে। পেছনের দিকটায় বসা কৌশিক তনু পাশাপাশি বসে ডুয়েট লিরিক্সে টালমাটাল সুরের লহুরি তুলেছে। কিছুক্ষণ পরপর মাথা ঝাঁকিয়ে তাল মেলায় আতিফ। পূর্ণ গতিতে গাড়ি চলছে। মাঝে মাঝে অবশ্য পাহাড়ি রাস্তার বিশাল দোহাইয়ের বলে গতিটা স্তিমিত করে আনতে হচ্ছে। মাহি আস্তে করে সামনের পাশাপাশি সিটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তাদের কিছু সময়ের জন্য ভ্রমণসঙ্গী হওয়া যুগলের তাদের হইচইয়ের প্রতি খুব একটা ভ্রুক্ষেপ নেই। সম্ভবত কিছুক্ষণ পূর্বে ঘটা তাদের অন্তর্দ্বন্দ্বের অবসান ঘটাতে ব্যস্ত তারা। হাসিমুখ অপরিবর্তিত রেখে মাহি মাথাটা ঘুরিয়ে নেয়। মাহদি তাদের সঙ্গে পূর্বের ন্যায় ঘনিষ্ঠভাবে বসে থাকলেও তার হাতটা খালি। এতক্ষণ তার হাতে সুরের মূর্ছনা তোলা গিটারটা কৌশিকের হাতে। চোখাচোখি হতেই দৃষ্টি ভিন্ন দিকে ফেরায় সে। হঠাৎ করেই গিটারের ঝংকার থেকে খালি গলায় বেজে উঠল জোরালো সুর। নরম সিটটায় মাথা এলিয়ে দেওয়া নওরিনের। চোখ দুটোর দৃষ্টি সামনে নিবন্ধ। তার ভাবভঙ্গিতে মনে হয় না পাশের যুবকটির অস্তিত্ব আদৌ আছে। ধীরে ধীরে লম্বা লম্বা শ্বাস ফেলছে সে। অনেকখানি এসে পড়েছে তারা। চারিদিকে এগোনোর সাথে সাথে আলপাশটা ঘন অভয়ারণ্যের মতোই ঠেকেছে। গাইড করতে থাকা লোকটি তাদের উদ্দেশ্যে দুবার সংকেত দিয়ে উঠল। খাজ কেটে তৈরি করা রাস্তায় বেশ সাবধানতার সঙ্গে গাড়ি এগোচ্ছে। অস্বস্তির চরম পর্যায়ে গিয়ে আবিষ্কার করল আরহাম এখন পর্যন্ত নিশ্চুপ। দানা বেঁধে ওঠা আশঙ্কারা গাঢ় হয়। মনীষা আপুকে রেখে এসেছেন? প্রশ্ন করে সে খানিকটা নিজেই চমকে ওঠে। ওষ্ঠাধর সংকুচিত করে। পরক্ষণেই মনের সুপ্ত অভিমানগুলো যেন উথলে উঠতে চায়। নিস্তব্ধতায় সোজাসাপটা প্রশ্নে যুবকটির মধ্যে ভাবান্তর ঘটালো কিনা খুব একটা নিশ্চিতভাবে আন্দাজ করা যায় না। তবে তার কঠোর মুখের শীতল চাহনি নওরিনকে কিছু সময়ের জন্য থমকে দেয়। মৃদু ঢোক গিলে চোখ দুটো বুজে থাকে সে। পরপর অপ্রীতিকর পরিস্থিতি কিভাবে যেন তাদের হৃদয়ে অদৃশ্য প্রভাব ফেলছে। কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পূর্বেই বিস্ময়বিভূত হয়ে সে অনুভব করল নিজ কোমরের একাংশে দৃঢ়চাপ। বন্ধ চোখজোড়া নিমেষেই খুলে গেল নওরিনের। পাশের নির্বিকার ভাবমূর্তির শক্ত চেহারায় দৃষ্টি মেলল সে। তাতে যেন কোনো প্রকার অস্থিরতা নেই। ধীরস্থির মুখাবয়ব। চাপটা আরো গাঢ় হল। তুলতুলে নরম দেহ চওড়া হাতের করায়ত্তে যেন অবলীলায় ডুবে গেল। নওরিন উদ্বিগ্ন হয়ে আশপাশে তাকায়। কি হচ্ছে এটা? পাবলিক প্লেস। অসম্পূর্ণ কথা মুখেই রয়ে যায়। আরহাম একটানে নিবিড়ভাবে প্রায় কোলের মধ্যে নিয়ে আসে নওরিনের পাতলা দেহ। তার দৃষ্টি এখনো সামনেই নিবন্ধ। নওরিন ভীষণ অবাক হয়। সন্ত্রস্ত চোখে বুঝতে চেষ্টা করে তার আচরণবিধি। কঠিন মুখাবয়বের পাতলা ঠোঁট দুটো এবার যেন কিঞ্চিত নড়ে ওঠে। মনীষাকে ধরব এভাবে? ডু ইউ ওয়ান্না টু সি? হিসহিসিয়ে শুধানো শ্লেষাত্মক গলার স্বরে আক্রমণটুকু স্পষ্ট। নওরিন চমকানোর চেয়ে ভীত হয় সে কণ্ঠে। স্টপ ইট প্লিজ, ছাড়ুন। কাতর স্বরের অনুনয়ে তার নির্বিকারতা বিন্দুমাত্র মন্থর হয় না। দু উরুর ওপরে নওরিনকে টেনে বসিয়ে চওড়া দুহাতে আষ্টেপৃষ্ঠে কোমরটা জড়ানো। দৃষ্টি সামনে থেকে কিঞ্চিত পরিমাণ বিচ্যুত হয়নি। তাদের দুজনের গতিবিধি পেছনে শেয়ালের মতো কয়েকটা দৃষ্টি থেকে এড়ালো না এ যাত্রায়। কৌশিক চাপা স্বরে শীষ বাজিয়ে উঠল। সকলের সম্মিলিত সরব উচ্ছ্বসিত ধ্বনি মুহূর্তটাকে পুরো সিনেম্যাটিক বানিয়ে দিল। আতিফ ভিডিও করার ফাঁকে চোখ থেকে ক্যামেরা সরিয়ে সামনের সিটের পাশে গিয়ে দাঁড়ালো এবার। মুখে তার স্বভাবসুলভ গা দোলানো হাসি। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনাদের মুহূর্তটা ক্যাপচার করতে পারি? আচমকা পাশে অজ্ঞাত ছেলেটির কথা কর্ণকুহরে প্রবেশ করতেই তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল নওরিন। লজ্জায় রাগে মিশ্র অনুভূতি খেলে যাচ্ছে চোখ মুখে। আরহামের অভিব্যক্তি দেখতে পেল না। তবে অনুভব করল আরহামের প্রত্যুত্তরে এগিয়ে আসা ছেলেটির মুখ থেকে ফিরতি হাস্যোজ্জ্বল ধ্বনি। পরপর ক্লিক ক্লিক শব্দ কানে পৌঁছানোর পরই আতিফ গলা থেকে ক্যামেরার ফিতাটা আলগা করে আরহামের দিকে বাড়িয়ে দেয়। আরহাম ক্যামেরা হাতে তুলে নিয়ে তাদের সদ্য তোলা ছবিগুলো ডানে স্ক্রুল করে করে দেখল। তীক্ষ্ণ দৃষ্টি একটু সহজ হয়ে এলো যেন। প্রত্যেকটা ছবিতে নওরিনের মুখ অস্বাভাবিক রাগান্বিত, ভ্রু দুটো অসমভাবে কুঞ্চিত। মনেমনে কিছুটা হেসে ওঠে আরহাম। বাইরে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে আতিফের দিকে তাকালো। ওয়েল ডান ম্যান, ক্যাপচারিং ইজ লাইক প্রফেশনালস। আতিফ প্রশংসা পেয়ে গদগদ হয়ে ওঠে। থ্যাংক ইউ স্যার, ফিউচারে প্রফেশনাল হিসেবে কাজ করার ইচ্ছা আছে, তবে মডেল আপনাদের মতো হলে তো লাজবাব। আরহাম সেদিকে চেয়ে হাসিটা প্রসারিত করে। এমন বেহাল পরিস্থিতিতে পড়ে নওরিনের করুণ দশা তাদের দৃষ্টিগোচর সেভাবে হয় না। তনু মাহিদের উচ্ছ্বসিত কণ্ঠস্বরে ভেসে আসছে পাশ থেকে। তারা বিষয়টি উপভোগ করছে বেশ। জিপের একঘেয়ে আওয়াজ স্তিমিত হয়ে এলো ধীরে ধীরে। হর্ন বেজে উঠল বেশ কয়েকবার। রোডের শেষ প্রান্তের ঢিবিতে খোদাই করা জিরোকি মি। সকলের সম্মিলিত গলার স্বর আরও জোরালো হলো এবার। কৌশিক আতিফ লাফ দিয়ে নেমে পড়ল। মাহি তনুও তাদের পিছু পিছু বেরিয়ে পড়ল।
নওরিন চোখ দুটো খিচে বন্ধ করে ডান হাতে মুঠ পাকিয়ে উঠে দাঁড়াতে উদ্যত হয়। আরহামের বাঁধন এখনো ঢিলে হয়নি। তার চোখ মুখ পূর্বের ন্যায় নির্বিকার। সবাই হুড়মুড় করে বের হওয়ার পর ধীরে ধীরে নওরিনের কোমর চেপে ধরা হাতটা খুব আয়সী ভঙ্গিতে সরালো। এক মুহূর্ত দেরি না করে নওরিন এক ঝটকায় উঠে দাঁড়ায়। রীতিমতো ঘাম ছুটে গেছে আরহামের কর্মকাণ্ডে। বাইরে যাওয়ার উদ্দেশ্যে আশপাশে তাকানোর জন্য মাথা ঘোরায়। একদম পেছনে উৎসুক একটা চোখ এদিকে তাকিয়ে। কিভাবে কোন ফাঁকে যেন নওরিনের চোখজোড়া বিদ্ধ হয় সেই নিষ্পলক দৃষ্টিতে। মাহদি আবিষ্কার করল উজ্জ্বল হরিণ শাবকের ন্যায় চোখজোড়ার অবয়বের পাশ থেকে একটা পুরুষালী লম্বা দেহ এসে তাদের দৃষ্টির মাঝে বাঁধ সাধল। আরহাম পেছনের দিকে ঘোরানো নওরিনের মাথাটা এক হাতে ধরে সামনে ঘুরিয়ে আদেশ ছুড়ল, নেমে পড়ো ফার্স্ট। বাধ্য মেয়ের মতো চোখজোড়া নিচে নামিয়ে জিপ থেকে নামার উদ্দেশ্য পা বাড়ায়। তাদের সঙ্গে এতক্ষণ থাকা গ্রুপটা ছন্নছাড়া। এদিকে সেদিকে জোড়া বেঁধে ছুটছে তারা। ক্লান্তিটুকু জোর করে সরিয়ে সামনের দিকে চোখ নিবন্ধ করে নওরিন। জানা অজানা নানারকম গাছগাছালি মোড়ানো সবুজ উপত্যকা মতো জায়গায় গাড়ি থেমেছে। আশপাশ জনমানবহীন মনে হলেও প্রকৃতপক্ষে শূন্য লাগল না। সামনের উঁচু টিলার ওপরে বেশ কিছু টেন্ট দেখা যায়। পা দুটো এগিয়ে নিতে গিয়ে থমকে পেছনে ফিরে তাকালো। কয়েক হাত দূরেই আরহামের সম্মুখে মাহদি দাঁড়ানো। চোখ দুটো জোর করেই তাদের মুখের ওপর ছুটে গেল। অস্বাভাবিক নয়, বরং কিছুটা হাসির আভা দুজনের মুখে। সামনের দিকে অগ্রসর করা পা দুটো টেনে পেছনে ফেরে সে তাদের দুজনের প্রায় নিকটে এসে পৌঁছায়। মাহদির বাড়িয়ে দেওয়া হাতটা ধরে হ্যান্ডশেক করল আরহাম। উচ্চতায় প্রায় সমান ছেলেটার অমায়িক মুখের দিকে তাকিয়ে মুখের কাঠিন্যতা নরম করে আনল। ইনসিডেন্ট হলেও বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। মাহদি মৃদু শব্দ করে হাসল। হ্যান্ডশেক করা হাতটা ছেড়ে প্রত্যুত্তর করল, তা তো অবশ্যই। পৃথিবী গোল, কখন কোন বাঁকে কার মুখোমুখি হতে হয়। যাক, কেমন কাটাচ্ছেন বিবাহিত জীবন? আরহাম তার দেওয়া জবাবে ঠোঁট দুটো বাঁকিয়ে হাসল। তার হাত দুটো পরনের টার্টলনেক জিন্সের পকেটে গোজা। প্রকৃত স্বাদটা এখনও টেস্ট করা হয়নি, তবে অলমোস্ট নট ব্যাড। তাদের পেছনে এসে সন্তর্পণে দাঁড়ানো নওরিনের উৎসুক দৃষ্টি ছানাবড়া হয়ে ওঠে। ক্যাপ্টেনের আজকাল কি হয়েছে? সে কি অতিরিক্ত চিন্তা করছে, নাকি মাত্র শোনা কথাটা ভ্রম বলে উড়িয়ে দেবে ঠিক ঠাহর করতে পারল না। এত অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে সে যারপরনাই ক্লান্ত। পা দুটো থামিয়ে ঢোক গিলে মুখটা ঘুরিয়ে নিয়ে দ্রুত সরে গেল তাদের কাছ থেকে। বুকের ধুকপুক গাঢ় হচ্ছে। মনের অসম অনুযোগগুলো জোরালো হয়। আরহাম তার কথার রেশ মিলিয়ে যাওয়ার আগেই সামনের ছেলেটির মুখের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, হোয়াট অ্যাবাউট ইউ ইয়ং ম্যান? মাহদির মুখের হাসিটা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। চোখ দুটো সামনে দাঁড়ানো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা যুবকটির ওপর থেকে সরিয়ে খানিকটা উদাস ভঙ্গিতে অদূরে তাকায়। এই তো বেঁচে আছি, দিন যাচ্ছে আসছে, গুছিয়ে নিচ্ছি ধীরে ধীরে। কিছুটা থেমে সে বলে ওঠে, রিয়েলি ইউ ফাইন্ড অ্যা কাইন্ড হার্টেড গার্ল? অনবদ্য সে। আরহাম মাথা দোলায়, এবং আমি বিশ্বাস করি। মাহদির উদাস মুখের ম্লান দৃষ্টি প্রসারিত হতেই কয়েক হাত দূর থেকে আতিফদের কণ্ঠস্বর ভেসে আসে। তাদের বেশ পেছনে পড়ে গেছে সে। একবার সেদিকে তাকিয়ে মাহদি ছোট একটা শ্বাস ফেলে, ইয়া হ্যান্ড আই ফিল দিস টু। আপনার সঙ্গে অসম্ভব ভালো আছে ও গড ব্লেস ইউ বোথ। সূর্যের তেজ কমে এসেছে অনেকখানি। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় এবার কিছুটা দমকা হাওয়া গায়ে এসে লাগে। আচমকা বাতাসের তোড়ে আরহামের কপালের ওপর এসে পড়া ছোট করে ছাটা চুলগুলো মৃদু দুলে ওঠে। সে স্পষ্টত সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চোখের অব্যক্ত চাহনি বুঝতে পারছে। সহসা আরহামের দৃষ্টি ছুটে যায় সামনে। তার সঙ্গ থেকে এক প্রকার পালিয়ে বেড়াচ্ছে তরুণীটি। নির্নিমেষ চোখে তার অভিমানের তীব্রতা। পাশে তারই অভিমানের কারণ হতে না পারা আক্ষেপর্ত এক ব্যর্থ যুবক। আরহামের মানসপটে ভেসে ওঠে বাংলোর কাছে নওরিনকে এক প্রকার জড়িয়ে ধরা মাহদির অস্থির মুখাবয়ব। অজান্তেই মনে তীব্র আশঙ্কা রাগ জেগে ওঠে। টের পায় সে পুরুষসুলভ এক অধিকারবোধ। মাহদি তার নীরবতায় যেন বিদায় নেওয়ার জন্য উন্মুখ দৃষ্টি মেলল। আটকে রাখা উচ্ছ্বসিত আবেগটা আর রোধ করা সম্ভবপর হয়ে উঠছে না। আরহাম সাগ্রহে পুনরায় তার বাড়িয়ে দেওয়া হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে। মাহদি ঠোঁটে জোর করেই হাসি ফুটিয়ে শুধায়, যত্নে রাখবেন, সে একজনের বহুল আকাঙ্ক্ষিত একটা ফুল ছিল, কিন্তু তার ওপর এখন একমাত্র একচ্ছত্র অধিকার আপনার যত্ন নেওয়া কিংবা ছিঁড়ে ফেলা সম্পূর্ণ আপনার এখতিয়ারাধীন। আসি। জবাবের অপেক্ষা না করে মাহদি দ্রুতগতিতে আতিফদের গলার স্বর অনুসরণ করে। পা বাড়ায়। এগোতে গিয়ে সে দেখতে পেল কৌশিক তনুরা সকলেই তাদের টেন্টের উদ্দেশ্য বেশ খানিকটা সামনে চলে গিয়েছে। পিলারের কাছটায় নারীমূর্তি দেখা যাচ্ছে। আরেকটু অগ্রসর হয়েই সে আবিষ্কার করে মাহির উদ্বেগমাখা দৃষ্টিজোড়া তার অপেক্ষায় পথ চেয়ে আছে। সাবধানে একটা শ্বাস ছাড়ে মাহদি। পৃথিবীর চিরচেনা নিয়মটা কি বিচিত্র। আরহাম হাতঘড়ির দিকে তাকায়। মাহদির শেষ কথাগুলোর অসহায়ত্ব তার মনকে প্রভাবিত করার চেয়ে কিছুটা দূরে এদিক ওদিক ছুটোছুটি করা কোমলরূপী মানবীটির শীতল উপেক্ষা তাকে বেশি প্রভাবিত করে।
অভিমান জমিয়ে রেখে পাহাড় করে ফেলেছে সে, এই দেয়াল গুড়িয়ে দিতে কোন সাধনায় নিবিষ্ট হতে হবে অজানা তার। দৃঢ় পদক্ষেপে ধীর পায়ে এগোলো সে। দাঁতে দাঁত চেপে ফোনটা বেডে সজোরে আছাড় মারল ইনান। রাগের সাথে সাথে বিরক্তির পাল্লা বাড়ছে। জেসমিন রহমান সোফার ওপর রাখা ছেলের ব্যাগ গুছিয়ে দিতে এদিক ওদিক ছুটোছুটি করতে ব্যস্ত। মাঝে মাঝে চাপাস্বরে কেঁদে উঠছেন তিনি। বাড়ির পরিবেশ গুমোট গম্ভীর। ব্যাগ ভর্তি প্রয়োজনীয় জিনিসপত্র তুলে একফাঁকে ছেলের দিকে তাকান। তার বেদনাবিধুর কান্নার স্বর বিন্দুমাত্র প্রভাবিত করছে না তাকে। মুখ থেকে হাত সরিয়ে ছেলের দিকে এগোন তিনি। মাতৃতুল্য আবেগ রোধ করার পূর্ণ চেষ্টা করে ছেলেকে জড়িয়ে ধরেন। চোখের আড়াল না করা হৃদয়ের একমাত্র ধনকে ছেড়ে থাকতে হবে ভাবলেও চোখের পাতা ভারী হয়ে আসে তার। ইনান কিছুক্ষণ মায়ের আলিঙ্গনে আবদ্ধ থেকে মুখ তুলে তাকিয়ে দৃষ্টি ঘোরায়। ইমোশনাল হচ্ছ কেন? তুমিই তো উঠে পড়ে লেগেছিলে আমায় বাসা থেকে বের করে দিতে। কান্না কেন তবে? এখনো এভাবে কথা বলে যাবি? কষ্ট হচ্ছে না? এত দূরে সব ছেড়ে ছুড়ে থাকতে হবে? আনন্দ হচ্ছে? চুপ বেয়াদব কোথাকার, মুখটা সামলা একটু। আমার ছেলে কত বড় হয়েছে খেয়াল আছে কারো? তার যে এত এত দায়িত্ব বেড়ে গেল। জি। একটা পয়েন্ট এড়িয়ে গেলেন আরও একটা দায়িত্ব নেওয়ার। জেসমিন রহমান গুমোট ভাবটা ছেড়ে হেসে ওঠেন ছেলের ছেলেমানুষিতে। রাস্তাঘাট সাবধানে, মেজাজটা নিয়ন্ত্রণ করবি সব রকম পরিস্থিতিতে। ওখানে তোর মর্জিমতো চলবে না সবকিছু। নাস্তা ব্যাগে দিয়ে দিয়েছি। বাইরের খাওয়াটা দয়া করে এভয়েড করবি। ইনান বারবার করে বলছি কথাগুলো। শিশু আমি? জন্মের পর থেকেই তো বলছো। ছাড়ো দেখি। দুশ্চিন্তায় আচ্ছন্ন মনে স্বস্তি মেলে না জেসমিন রহমানের। ছেলেকে ছেড়ে উঠে দাঁড়ান। ইনানের চোখমুখের চাপা অস্থিরতা দৃষ্টি এড়াচ্ছে না তার। এত শুকনো কেন মুখখানা? দুশ্চিন্তা করছিস? আম্মু স্টিল 1.5 ঘন্টা সময় আছে আমার হাতে, রাইট নাও বের হব আমি। দ্রুতকণ্ঠে বলে ওঠা কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই জেসমিন রহমান আরও উদ্বিগ্ন হয়ে ওঠেন। ভ্রু দুটো কুঞ্চিত হয়ে আসে তার। কি আবোলতাবোল বকছিস? ড্রাইভার এসে যাবে কিছুক্ষণের মধ্যেই, কোথায় বেরোবি এ সময়? আমি স্বস্তি পাচ্ছি না বোঝো আমায়। ছেলেমানুষির সময় নয় এটা ইনান। তাদের মুখে কথা থাকতেই দরজায় উকি দেয় একটি মুখ। ইরা। জেসমিন রহমান সেদিকে তাকাতেই ইরা মিষ্টি করে হেসে রুমে প্রবেশ করে। তার চোখমুখ উজ্জ্বল। গায়ে কড়া করে পারফিউম মাখা। তার দোলাদুলিতে ঝলমল করছে চোখ দুটো। ইনান মুখের কথা বলতে উদ্যত হতেই এমন আগমনে কিছুটা থেমে যায়। খানিকটা বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। ইরা তার উপেক্ষিত দৃষ্টি গায়ে মাখে না। পা দুটো এগিয়ে জেসমিন রহমানের পাশে দাঁড়িয়ে হাতের সুন্দর করে মোড়ানো বক্সটা এগিয়ে দিল। ভাইয়া আপনার পছন্দের ডিশ, অনেকটা পথ যাবেন, রান্না করেছি আমি। ইনান ইরার বাড়িয়ে দেওয়া বক্সটার দিকে তাকিয়ে আরেকবার সোজাসুজি পাশে দাঁড়ানো জেসমিন রহমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। জেসমিন রহমান কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠেন ছেলের এমন তির্যক দৃষ্টিতে। কিছু বলার খেই হারিয়ে ফেলেন যেন। গতরাতে ইনানের একমাত্র ফুফু সুলতানার সাথে তাদের পারিবারিক আলোচনা সম্পর্কে মেয়েটা হয়তো কোনোভাবে অজ্ঞাত। সুলতানার বড় আশা ছিল বড় মেয়েটাকে ভাইয়ের পরিবারেই সোপর্দ করবেন। ইরার প্রচণ্ড আবেগী কাজকর্মে ইচ্ছেটা বাস্তবে রূপ দেওয়ার তীব্রতা অনুভব করেন তিনি। বংশমর্যাদা, ইনানের আকর্ষণীয় ব্যক্তিত্ব, তার উপর ছেলেটার খুব শীঘ্রই চাকরিতে যোগদানের খবরে মনেমনে বেশ উৎফুল্লি ছিলেন তিনি। মনে প্রাণে প্রতিজ্ঞা করেছিলেন কিছুতেই হাতছাড়া করবেন না এমন সুযোগ। তবে তার ইচ্ছেটা প্রকাশের পরপরই এমন জবাব পাবেন সকলের কাছ থেকে ভাবেননি। মনের ক্ষোভে দুঃখে জেসমিন রহমানের কাছে কেঁদেছেনও, তবে একরোখা ছেলের মুখের দিকে তাকিয়ে জেসমিন রহমান কিছুতেই সাড়া পাননি এ সম্বন্ধে এগোতে। সামনে হাসিখুশি চঞ্চল মেয়েটির দিকে তাকিয়ে তার মাও লাগে। কি করবেন তিনি? ইনানের কঠোর চক্ষুতে খানিকটা দমে গিয়ে নরমস্বরে বলে উঠলেন। কষ্ট করে রেঁধেছে মেয়েটা। রাখো না সময় মতো। অয়েলি জিনিস এভয়েড করছি জানো না? যথেষ্ট কিছু প্যাক করে দিয়েছ। ইরার উজ্জ্বল মুখ নিমেষেই কালো হয়ে আসে। মন খারাপের গুমোট ভাব চোখ মুখে স্পষ্ট হয়। জেসমিন রহমান ছেলের রাগত স্বরের আভাস পেয়ে দ্রুত ইরার হাত থেকে বক্সটা নিলেন। ডেস্কের ওপরে রাখা ব্যাকপ্যাকের দিকে এগোতে এগোতে শুধালেন। সামান্য জিনিস, এত উতলা হওয়ার কারণ নেই। ইরা মা, ওর কথায় মন খারাপ করো না। মাথা ঠিক নেই ছেলেটার আমার। ইরা মুখে হাসি ফুটিয়ে মাথা নাড়ল। সামনে সুটের লম্বা যুবকটির পানে খুব উচ্ছ্বসিত হয়ে দৃষ্টি মেলল। ইনান মায়ের কথায় ভ্রু উঁচু করে তৎক্ষণাৎ দ্রুতকণ্ঠে বলে উঠল। আই হ্যাভ টু গো আম্মু, সিন ক্রিয়েট করবে না, আমি জলদি ফিরছি। সো মাচ আর্জেন্ট। জেসমিন রহমান বিচলিত দৃষ্টি নিয়ে সেদিকে তাকাতেই আবিষ্কার করেন তাকে উপেক্ষা করে সশব্দে ঝড়ের গতিতে বেরিয়ে গেল সে। গাড়িটা সজোরে ব্রেক কষে দাঁড়ালো। ইনান হন্তদন্ত মুখে নামে। বারবার ঘড়ির দিকে চোখ যাচ্ছে তার। অস্থির তার দৃষ্টি। মনের খুঁতখুঁতে অস্বস্তি যাচ্ছে না। মাথা ঘুরিয়ে ড্রিভারের উদ্দেশ্যে হাত নাড়ায়। যার অর্থ সে এখন যেতে পারে। মোস্তফা কামালের ব্যক্তিগত গাড়িটা ঠিক তখনই ঝড়ের বেগে তার সামনে দিয়ে ছুটে গেল।
ইনান চমকে একবার সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে। এই অসময়ে নিশ্চয়ই মোস্তফা কামাল বাইরে বেরোচ্ছেন না। নানা প্রশ্ন উকি দিতে চায়। মনোযোগটা কোনোরকম সামনে ধরে রেখে পা বাড়ালো। দারোয়ান ইনানকে দেখেই সসম্মানে ভেতরে প্রবেশ করতে দেয়। পায়ের গতি কিছুটা দ্রুত করে গার্ডেন পেরিয়ে তাদের বাসার অভ্যন্তরে প্রবেশ করে ইনান। মোস্তফা কামাল সামনেই হাতের ফাইল ব্যাগ এলোমেলো করতে করতে বের হচ্ছেন। তার পরনে ইউনিফর্ম। ব্যক্তিগত পরিচারিকা তার পেছনে। বাইরের উদ্দেশ্য বেরোচ্ছেন তিনি স্পষ্টত। দূর থেকে তা পরিলক্ষিত করে ভ্রু দুটোর ভাঁজ আরও গাঢ় হয় ইনানের। কিছুটা বিব্রত লাগে নিজের কাছে। এভাবে হুট করে চলে আসাটা কি ঠিক হলো? মোস্তফা কামাল এগিয়ে আসতে নিতেই সামনের যুবকটির সাথে চোখাচোখি হয়। মুহূর্তেই চেহারার চিন্তিত ভাবটা সরে গিয়ে প্রথমে বিস্ময়াভিভূত হয়ে ওঠেন। আরও কিছুদূর এগিয়ে পরিচিত মুখটি নিশ্চিত করে বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে তার নিকটবর্তী হন। মোটা ফ্রেমের চশমাটা খানিকটা ঠিক করে ওঠেন। আরে বাবা যে ওয়েলকাম, এ সময় এমন ফিটেড হয়ে কোথাও যাচ্ছ? ইনান এগিয়ে আসা ভদ্রলোকের উচ্ছ্বসিত মুখখানা দেখে চোখমুখে বিনয়ী ভাব ফুটিয়ে তুলে মুখে জোর করেই হাসি আনার চেষ্টা করে। উচ্চকিত করে সালাম দেয়। আপনার কাছে। প্রত্যুত্তরে মুখাবয়ব অপরিবর্তিত রেখে মোস্তফা কামাল ইনানের কাঁধ চাপড়ে ওঠেন। দুশ্চিন্তামাখা বিষণ্ণ দৃষ্টি কিছুটা উজ্জ্বল দেখায়। ভেতরে চলো বসবে, স্টিল নট বিলিভ দ্যাট ইউ কাম হেয়ার। অবিশ্বাস্য আঙ্কেল, 30 মিনিট পর আমার ট্রেন, খুলনা ফিরছি। কাল থেকে জয়েনিং। ইলোরা বাসায়? পরপর একনাগারে বলে ওঠা কথাগুলো বলতে দম ফেলে না ইনান। মোস্তফা কামাল আচমকা এমন ঝোড়ো ঝোড়ো কণ্ঠ শ্রবণ করে ভারী অবাক হন। বিস্ময় ফুটে ওঠে তার গোটা চোখ মুখে। আমাকে একটাবার জানাবে না সেটা? এতবড় খবর কই আরাফাত বলেনি তো আমায়। অতি কষ্টে ধৈর্য ধরে মোস্তফা কামালের কথা শেষ হওয়ার অপেক্ষা করে সে। অস্থির মুখে হাতের ঘড়িটায় আরেকবার চোখ বুলিয়ে নেয়। সামনের ছেলেটির অধৈর্য অস্থির মুখাবয়ব পরখ করে এই যাত্রায় মোস্তফা কামাল নড়েচড়ে ওঠেন। তার ভ্রু দুটো বেশ কুঞ্চিত। এই মাত্র চলে গেল ও। কানাডা থেকে ওর ফুপি ফিরেছে। তোমার সঙ্গে কথা হয়েছে তো জানায়নি? ও 8 মুহূর্তেই মুখ লাল হয়ে ওঠে ইনানের। বিস্ময়ের আতিশয্যে কথা বলার খেই হারিয়ে ফেলেছে। অস্থির চোখে বারকয়েক পলক ফেলে পুনরায় চেঁচিয়ে উঠল সে। কোথায় গিয়েছে? আপনার মেয়ে একটাবার ফোন তোলেনি? আমার কি হয়েছে কি তার? আঙ্কেল, ও সুস্থ আছে তো? ইনানের গলার স্বর অস্বাভাবিক। মোস্তফা কামাল তার অসহিষ্ণুতায় অপ্রস্তুত হলেন বড্ড। শান্ত হও বাবা। কিছুটা সুস্থ হয়েছে এখন। ওর ইচ্ছেতেই ফুফুর বাসায় পাঠিয়ে দিয়েছি। তবে আমাকে তো এ ব্যাপারে বলল না, কিছু বুঝতে পারছি না। ইনানের ব্যতিব্যস্ত মুখশ্রী দেখে তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন। এত রিস্ক নিয়েছ? অলরেডি অনেকটা সময় লাগবে যেতে। কাম অন, ড্রপ করছি তোমাকে, এসো দ্রুত। ইনান মুখ শক্ত করে হাত মুঠ পাকিয়ে ধরল। বড় বড় শ্বাস নিয়ে স্বাভাবিক করার নিদারুণ প্রচেষ্টা তার। মানসপটে বারবার ছোট ছোট লালচে চুলের আড়ালে স্বর্ণাভ মুখশ্রী ভেসে উঠছে। একটা অপরিসীম শূন্যতা এসে জেকে ধরেছে তাকে। মেয়েটা কি তাকে বোঝে না? কেন এমন করছে সে? এত লুকোচুরির শেষটা কোথায়? সেই ঝগড়াটে কণ্ঠটা মনে হচ্ছে 1000 বছর ধরে শোনে না। সেই গলার স্বরটা, গোলগোল চাহনির তির্যক দৃষ্টিখানা না দেখে এত দূরে কিভাবে থাকবে সে? আদৌ কি মনটা টিকবে? স্কার্ফ গলিয়ে বের হওয়া চুলগুলো মৃদুমন্দ দুলছে। বিষণ্ণ মুখশ্রীর ওপরে আছড়ে পড়া গাঢ় বিষাদে ঠোঁট দুটো কুঞ্চিত। মনের অসুখকে ছাপিয়ে কখনো বাহ্যিক সুখ হৃদয় উদ্রেক হতে পারে না, তার সুস্পষ্ট প্রতিচ্ছবি তার গোটা মুখাবয়ব। বরাদ্দকৃত কটেজের ওয়াশরুম থেকে বের হলো নৌরিন। পরনের পোশাক পরিবর্তন করে ভিন্ন আদলে সে। গায়ে জড়ানো স্কাইব্লু লং কার্ডিগান। দুপা এগিয়ে রুমের মধ্যখানে আসলো সে। আরহামের দেওয়া ড্রেস এটা। ব্যাগ হাতড়াতে গিয়ে সামনেই পড়েছিল, অন্যমনস্ক হয়ে হাতে তুলে নিয়ে ঝটপট গায়ে জড়িয়ে নিয়েছে। অত হিসেবনি কেশের সময় পায়নি। পেছনে ফিরে উকি দেয় খানিকটা। আরহাম বেলকনি থেকে ফিরছে না। কানে ফোন গোজা দেখেছে সে। সিরিয়াস গম্ভীর মুখখানা দেখে চোখ নামিয়ে সরে এসেছে। জরুরি ফোনকল হয়তো বা। বাইরে উকি দিলেই প্রকৃতির অভাবনীয় সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যায়। গাঢ় নীল একখণ্ড মেঘের নিচে সবুজতায় মোড়া জমিন। তবুও বিষাদে ঢাকা মনটার খুঁতখুঁতে অস্বস্তি দমাতে পারে না সে সৌন্দর্য। তীব্র এক ইচ্ছা এমন নির্জন পরিবেশে বুক ভরে শ্বাস নেওয়ার। সমস্ত অপূর্ণতা উদাসীনতা ঝেড়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটার। ঠিক ইচ্ছেটা তার হাতের মুঠোয়। তবুও কেন এই অস্বস্তি? আরহাম কানে ফোনটা ধরে ঠোঁট চেপে এগিয়ে এলো রুমে। মসৃণ কপালের ভাঁজের পুরুত্ব কমে এসেছে খানিক। আরেক হাতেই চেয়ারের ওপরে রাখা জ্যাকেট তুলে নিল। অবলীলায় গায়ে জড়িয়ে গলা নামিয়ে ওপাশে প্রত্যুত্তর করল। নেভার এভার গুরুত্বপূর্ণ হলে ডক্সগুলো আমাকে ইমেইল করবেন। দায়িত্বকে অবহেলা করার সুযোগ নেই, বিষয়টা দেখছি আমি। রেঞ্জে ফিরে সরাসরি মিটআপ হচ্ছে তাহলে। না দাঁড়িয়েই ফোনটা পকেটে ঢুকিয়ে ত্রস্ত গতিতে এগোলো এদিকে। বন্ধ দরজা নব ঘুরিয়ে খুলে ফেলে পা দুটো থামিয়ে পেছনে ঘুরল। নওরিনের চোখজোড়া এদিকেই উন্মুখ হয়েছিল।
চোখাচোখি হতেই দৃষ্টি ঘোরায় সে। বাইরে চলো, মনটা ফ্রেশ হবে। এই ক্লান্তশ্রান্ত বিশ্রী অবস্থা দেখতে একদমই বাজে লাগছে। নওরিন চুপ থাকল কিছুক্ষণ। আরহামের জবাবের অপেক্ষায় থাকা নিদারুণ মুখাবয়বে একবার চোখ মেলে তার উদ্দেশ্য হাঁটা দিল। তাকে এগিয়ে আসতে দেখে আরহাম ছোট শ্বাস ফেলে এগোলো। নওরিন গুটি গুটি পায়ে আসছে পিছু পিছু। তাদের আসা স্পটটায় বেশ ফাঁকে ফাঁকে কটেজগুলো। নিভৃতভাবে আশপাশটা উপভোগ্য করে তোলার জন্যই হয়তো এই উদ্যোগ। লম্বা করিডোরটা পার হয়ে মাটির সান্নিধ্যে আসতেই স্নিগ্ধ হাওয়া সমস্ত জরাজীর্ণতা শুষে নেয় যেন। কটেজের সীমানা পেরিয়ে বেশ এগোতেই থামে আরহাম। নওরিন তার হাঁটার গতির সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারছে না। বেশ পেছনে পড়ে যাওয়ায় দুজনের নিস্পৃহতায় ভাবখানা এমন তারা দুপ্রান্তের মানুষ। হাঁটার গতি কিছুটা বাড়িয়ে আরহামের পাশাপাশি এসে পড়ল সে। সামনে পাহাড়ি খাজে গাঢ় সবুজ গাছপালা দেখা যাচ্ছে। সূর্যের তেজহীন আলো এসে পড়েছে সবখানে। নওরিন আশপাশে মুগ্ধ হয়েই তাকায়। কোথায় যাচ্ছে অজানা। পাশাপাশি চলায় আরহামের শক্তপোক্ত হাতের সঙ্গে তার ঝুলে থাকা হাতটার মৃদু ছোঁয়া লাগছে। নওরিন দৃষ্টি নিচু করে তাকালো সেখানটায়। খেয়ালে আরও একবার স্পর্শ পেল হাতের উল্টো পিঠে। নিচের দিকে তাকিয়ে তা কিঞ্চিত সরাতেই অনুভব করল আরহামের চওড়া হাত সন্তর্পণে তার চিকন হাতটা মুঠোয় পুরে নিল। তার মুখপানে তাকালো একবার। ডার্ক গ্রে জ্যাকেটের নিচে বুকের শার্টটা তার পরনের ড্রেসের সঙ্গে মিলিয়ে পড়া। মনেমনে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। ইস, খেয়াল করেনি সে। তাদের দেখতে কি এক যুগলের ন্যায় লাগছে? ভাবনাটা এগোলো না বেশি দূর। অভিমানের তীব্রতা কত ডিগ্রি? হকচকিয়ে ওঠে খানিক। জবাবে বলা কথার জন্য ভাবনায় ডুব দিতেই গমগমে স্বরটা আবারও ভেসে আসলো। সব কিছুতেই ধস নেমেছে একাডেমিক পড়াশোনার সঙ্গে সহজাত রোমান্টিসিজমেও। চোখ বড় বড় করে দৃষ্টি নিক্ষেপ করল পাশের যুবকটির মুখের ওপর। আরহামের দৃষ্টি সামনে। বাম হাতটা জ্যাকেটের পকেটে গোজা। কোনো কিছুতেই ধস নামেনি। সিউর? আবারও থেমে গেল নওরিন। কি বলবে সে? তার রাগটা কেমন ছেড়ে ছেড়ে আসছে। অবভিয়াসলি সিউর। দেন প্রুভ ইট। আরহাম চলার গতি শিথিল না করলেও নওরিনের পা জোড়া কেমন শিথিল হয়ে আসে। নিঃশব্দে ঢোক গিলে চুপ থাকে সে। উমম। প্রমাণ করো। ফার্স্ট। কি প্রমাণ করব? যে তোমার রোমান্টিকতায় ধস নামেনি। নেমেছে। উত্তর দিয়ে বেকুব বনে গেল খানিকটা। তার প্রত্যুত্তরে আরহামের নির্বিকার মুখাবয়বে হাসির ঝঙ্কার উঠল। শব্দ করে সে বেশ খানিকটা হাসল। চিরচেনা সেন দৃষ্টিজোড়ায় তীক্ষ্ণতা ছেড়ে কেমন স্নিগ্ধ প্রফুল্ল ভাব ফুটে ওঠে। নওরিন বিব্রত মুখ বাড়িয়ে তাকায় তার মুখপানে। আরহামের বাম গালটায় হাসলে টোল পড়ে। চিকন ঠোঁটদুটো তোরতরে ফর্সা নাক মৃদু লালচে লাগে। হঠাৎ মুহূর্তের সিকিভাগে নওরিনের মনে কেমন নিষিদ্ধ কিছু ইচ্ছেরা মাথাচাড়া দেয়। চমকে ওঠে সে। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হবে কেন? পরক্ষণেই মনের বৃহৎ একটা অংশ প্রতিবাদ করে ওঠে। তাহলে কবি কেন বলেছিলেন, মানুষটা হাসছে, আমি মুগ্ধ হয়ে তার হাসি দেখছি। তার হাসি দেখতে দেখতেই আমার শরীর ঝিমঝিম করতে লাগলো। আমি চোখের সামনে আমার সর্বনাশ দেখতে পেলাম। পরিষ্কার বুঝলাম আমার পক্ষে কোনোদিনও এই মানুষটা ছাড়া অন্য কিছু ভাবা সম্ভব হবে না। আরহাম তার নীরবতায় হাসি থামিয়ে ফিরে তাকালো পাশে অধীর হয়ে তাকিয়ে থাকা শ্বেতস্বচ্ছ মুখাবয়বে। নওরিনের নিষ্পলক চাহনি তাকে ঘিরে। আরহামের সরাসরি তাকানো এবার কিছুটা মিহি লজ্জা গ্রাস করে নিতে চায় তাকে। তৎক্ষণাৎ মুখটা ঘুরিয়ে নেয়। কোথায় যাচ্ছি? অনেক দূরে যাচ্ছি। পুনরায় নির্বিকারতা আর হেয়ালিপূর্ণ জবাবে ঠোঁটজোড়া সংকুচিত করে আনে নওরিন। সামনে কেমন ঢালু এবড়োখেবড়ো পথ বেঁকে বেঁকে চলে গিয়েছে। তার ডানদিকেই পর্যটকদের হাইকিংয়ের জন্য উপযুক্ত করে তোলা সরু রাস্তা অনেক ওপরের চোখ ধাঁধানো চূড়ায় গিয়ে ঠেকেছে। তারা গিরিটার সামনে এসে দাঁড়ালো। আরহাম পায়ের ট্র্যাকিং শুতে ভর দিয়ে স্ট্রাইকিং করে ওপরের খাঁজটায় পা রাখল। নওরিন উৎসুক হয়ে চেয়ে আছে সেদিকে। তার মুখ কিছুটা উজ্জ্বল। এভাবেই ট্র্যাকিং করতে হবে ভাবতেই শিহরণ খেলে যাচ্ছে সারা শরীরে। আরহাম তার দিকে মাথা ঘুরিয়ে ঝটপট লম্বা হাতটা বাড়িয়ে দিল। হোল্ড অন ম্যাডাম, হাতটা শক্ত করে ধরুন। নওরিন মুখ তুলে সেদিকে তাকিয়ে ঠোঁটজোড়া প্রসারিত করে। স্নিকার্সে কিছুটা শরীরের ভার রেখে আরহামের বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখল। একটা শিরশিরে অনুভূতিতে সরব হয়ে উঠল দেহমন। আরহাম একটানে নিজের কাছে টেনে নিল তাকে। নওরিন বড় করে শ্বাস ছাড়ল। পা বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো তারা। ছোট মাঝারি মতো নানা অজানা সবুজ উদ্ভিদে ছাওয়া সরু পথের দুধারে। সাবধানে পা ফেলতে হচ্ছে। চারিদিকে বড় বড় করে নজর রেখে এগোচ্ছে নওরিন। তার ভেতরটা কেমন উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আচমকা একটা লতানো উদ্ভিদের গায়ে বিশ্রী ধরনের পোকা দেখে চোখ দুটো ছানাবড়া হয়ে ওঠে। মুহূর্তেই গা গুলিয়ে উঠল নওরিনের। তৎক্ষণাৎ পাশে থাকা আরহামের কনুই চেপে ধরল। ওই তো, কি যেন পোকা ওইখানে। তার ব্যতিব্যস্ত হয়ে ওঠা মুখাবয়ব পরখ করে আরহাম চেপে ধরা হাতটি শক্ত করে জড়িয়ে ধরে। হার্মফুল নয় তো এগুলো? নর্মাল কাইন্ড অফ। নো শিট।
আমার অ্যালার্জিটিক প্রবলেম আছে সরান দ্রুত, আমার পায়ে স্পর্শ লেগেছে। একটু চড়া স্বরে চিৎকার করে উঠে কিছুটা থামে সে, আরহাম তার ধরে রাখা হাতটা হ্যাঁচকা টানে নিজের পেছনে নিয়ে আসে। কাঁটাওয়ালা মাঝারি আকারের পোকাটার অস্তিত্ব দেখা যাচ্ছে না আর। কোন পাতার ফাঁক গলিয়ে পড়ে গেছে বোধ হয়। নেই তো, চলে গেছে। নওরিন আশ্বস্ত চোখে আশেপাশে পুনরায় তাকিয়ে আরহামের সঙ্গে হাঁটার তাল মেলায়। কিছুটা নিজের ওপর বিরক্ত এসে পড়ে। শুধু শুধু চিৎকার করার জন্য। দিনের এ সময়টায় স্পটের আশপাশে চোখে পড়ার মতো ভিড় নেই। গুটিকয়েক মানুষের আনাগোনা। নওরিন অভ্যস্ত নয় ট্রেকিংয়ে। বেশ সমস্যায় পড়তে হচ্ছে উঠতে। নওরিন সিদ্ধাত ইৎসোমাজ ভীতু। মোটেই না, আমি ভীতু নই। সাহসিকতার দৌরাত্ম খুব তো দেখছি। আরহামের গলার স্বর কর্ণকুহরে প্রবেশ করতেই বিস্ময়াবিভূত হয়ে তার মুঠোয় ধরে রাখা হাতটা ছাড়ানোর জন্য হ্যাঁচকা টান দেয় নওরিন। আরহাম কিছুটা বাঁধন ঢিলে করতেই হাত ছাড়িয়ে তাকে ডিঙিয়ে সে তরতর করে কিছুদূর এগিয়ে যায়। আমি ভীতু নই শুনে রাখুন, ছোট বাচ্চাদের মতো ধরে রাখতে হবে না, একাই যেতে পারি। আরহাম ঠোঁট দুটো চেপে ভ্রুযুগল কুঞ্চিত করে। পায়ের গতি বাড়াতে বাড়াতে শুধায়। যেহেতু পূর্বের স্টেটমেন্ট প্রমাণ করতে সাহস করেননি সেহেতু এই স্টেটমেন্ট প্রুভ করার কোনোই প্রয়োজন নেই। নওরিন যেন গম্ভীর কণ্ঠের কথাগুলো শুনেও শুনল না। এতটা দুর্বল প্রতিপন্ন করাই আমার ইগোতে লাগছে ক্যাপ্টেন। দৃষ্টি শুরু করে তার পেছনে পেছনে হাঁটার গতি কিঞ্চিত বাড়ায় আরহাম। মসৃণ কপালের ওপর ছোট ছোট চুলগুলো এসে বাড়ি খাচ্ছে। নওরিন তার এমন করে ছুটে আসায় চঞ্চল হয়ে ওঠে। না চাইতেও ঠোঁটের কোণে একটা চিকন হাসির রেশ ফুটে ওঠে। সামনের দিকে ঘুরে ড্রেস উঁচু করে তুলে সেও কিছুটা হাঁটার গতি বাড়িয়ে দিল। ইউ কান্ট ক্যাচ মি। ক্যান্টনমেন্ট থাকতে 400 মিটার দৌড়ে টানা 5 বছর চ্যাম্পিয়ন ট্রফি আমার হাতে উঠত ইউনো। আরহামের গলার আওয়াজে অসহিষ্ণু হয়ে ছোটার গতি আরও তীব্র করে নওরিন। যেন ধরা পড়ে গেলেই সব শেষ। আরহাম আনমনেই তার ছুটোছুটিতে হেসে ওঠে। খানিকটা শব্দও হয় সে হাসির। শার্টের স্লিভ কিঞ্চিত গুটিয়ে সে নিজেও এবার তার পিছু পিছু ছুটল। নওরিন থেমে থেমে হাসছে। অ্যান্ড সেই রেকর্ডটা এখন পর্যন্তও ব্রেক হয়নি মিসেস স্কাউটে, আমিও দৌড়িয়েছি, দেখা যাক রেকর্ডটা ব্রেক হতেও পারে। আরহাম তার প্রত্যুত্তরে সশব্দে হেসে ফেলল। ঢালু থেকে পরিলক্ষিত হয় দুজন মানব মানবীর এই অতিপ্রাকৃতিক দৃশ্য। তরুণীটির তীরবেগে প্রজাপতির ন্যায় ছোটাছুটির পেছনে সর্বদা ভাবগাম্ভীর্যতা বজায় রাখা শীতল খোলসের আড়ালের চৌকস পুরুষটি নির্দ্বিধায় ছুটছে। তাদের উভয়ের মুখে ঝরঝরে হাসি। দৃশ্যটি যেন পারতপক্ষে বিরল। শেষ বিকেলের সান্ধ্য আলোয় চকচক করছে তাদের চোখমুখ। চলবে।